গত ২৪ ঘন্টার বেশি সময় ধরে আমেরিকা এবং ইসরায়েল মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের উপর অ্যাটাক করেছে এবং পার্টিকুলারলি ইরানের যিনি সুপ্রিম লিডার আছে আয়াতুল্লাহ আলী খামেনি, উনি সহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই, ক্ষোভ জানাচ্ছি এবং এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কোনো ডক্ট্রিন মোতাবেক, কোনো ভাষ্য মোতাবেকই এটা গ্রহণযোগ্য না। সেটা ধর্মীয় বিধান হোক, সেকুলার ওয়ার্ল্ডের সো কল ইন্টারন্যাশনাল রুল বেসড অর্ডার হোক, জাতিসংঘ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটির যে সভরেন্টির কনসেপ্ট আছে, কোনো ভিত্তিতেই এটা গ্রহণযোগ্য না। আমেরিকা এবং ইসরায়েল বলেছে যে ইরান নাকি অন্যায্য মিলিটারি বিল্ড আপ তৈরি করছে এবং তার যে নিউক্লিয়ার ওয়েপন ফ্যাসিলিটি সে ডেভেলপ করছে, যেগুলো আসলে খুবই মিথ্যা কথা। এবং ২০১৫ সাল থেকে ইরান আসলে যে এর যে অ্যাটমিক এনার্জির যে পলিসি রেগুলেশন, তার ভিতরে সে কাজ করছে। তার যে সেন্ট্রিফিউজ ছিল, তার একটা বিশাল অংশ সে ইতিমধ্যে রাশিয়ার কাছে রেখে আসছে। আন্তর্জাতিক যত দায়বদ্ধতা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে, এবং বারাক ওবামার সময় একটা চুক্তিও করা হয়েছিল, যদিও ট্রাম্প এসে সেটা গত বছর বাতিল করে দিয়েছে। তো সবকিছুর ভিতরে কিন্তু ইরান আসলে ছিল। ইরান কোনোভাবে কোনো আইন অমান্য করে নেই। তার সভরেন্টি এইভাবে ভায়োলেট করা এবং দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা, এবং গত জুন মাসে আমরা দেখেছি ইরানের টপ লিডারশিপ, বিভিন্ন যে আইআরজিসি ছিল, যে বিপ্লবী গার্ড ছিল, সেখানে টপ লিডারশিপকে হত্যা করা হয়েছে। ইরানি জেনারেল যা লেবাননে অন্যান্য জায়গাতে দায়িত্ব পালন করছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে। এখন এই ঘটনাতে সোফার আমরা দেখলাম ২০০-র উপরে লোক, ইরানের জনগণকে হত্যা করা হয়েছে। একটি স্কুলে দেখলাম প্রায় ১৫০ শিশুকে হত্যা করা হয়েছে, এবং এর কাউন্টার রিটালিয়েশনে দেখলাম আমেরিকান সোলজার কে মারা হয়েছে। আমেরিকার যে বিভিন্ন ইনস্টলেশন আছে, তাদের যে বিভিন্ন ক্যাম্প আছে, মিলিটারি বেজ আছে গালফ কান্ট্রিগুলোতে, সেখানে আবার ইরান অ্যাটাক করেছে। কাতারে, কুয়েতে, দুবাইতে, ওমানে, বাহরাইনে, বিভিন্ন জায়গাতে আর কি। তো সেগুলো সব মিলায় যে একটা ওয়াইড স্কেল যুদ্ধের দিকে চলে যাচ্ছে। এখন আমেরিকা ইসরায়েল যে কারণটা বলেছে, এটা তো খুবই একটা বগাস কারণ। আসলে বিষয়টা কি, এগুলো কেন হচ্ছে? এগুলো দিন শেষে আসলে ক্ষমতার যুদ্ধ, যে কে আসলে কার ক্ষমতা কতটুকু ধরে রাখতে পারবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভেরি আনপপুলার হয়ে গেছে ১-১.৫ বছরের মাথায় তার দেশে। এবং যেটা হয়েছে যে মিড টার্ম ইলেকশন আসতেছে আমেরিকায়, মধ্যবর্তী নির্বাচন আসতেছে। নিউ ইয়র্কের নির্বাচনে সে সিরিয়াসলি হেরে গেছে, খুবই লজ্জাজনকভাবে হেরে গেছে মামদানির কাছে। এরপর হচ্ছে ইকোনমির অবস্থা ভালো না। সবকিছু মিলিয়ে আমেরিকার যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে কমপ্লেক্স আছে, যে বিশাল কর্মযজ্ঞ আছে, যে তার যে যারা সামরিক বাহিনী, সামরিক সরঞ্জাম যারা বানায়, এর অর্থনীতির সাথে যারা জড়িত, সেই বিশাল ইকোনমি কন্টিনিউয়াসলি পুশ করে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে সবসময় যে একটা যুদ্ধ পরিস্থিতিতে যেন তারা থাকে। এবং ১৭৭৬ সাল থেকে যদি ধরেন, আমেরিকার স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সম্ভবত ১৬টা বছর, ১৬টা সাল তারা যুদ্ধ করে নাই। তারা গত ১৭৭৬ সাল থেকে হেন কোনো বছর নাই, ওই ১৬টা বছর ছাড়া, যে তারা যুদ্ধ করে নাই। ভেরি মাচ এ ওয়ার মঙ্গারিং নেশন। তারা প্রচন্ড যুদ্ধবাজ একটা জাতি, প্রয়োজনে অপ্রয়োজনে, এবং তাদের জন্মটাই তো আসলে জেনোসাইডের রক্তের উপর দিয়ে, গণহত্যার রক্তের উপর দিয়ে। রেড ইন্ডিয়ান যে কমিউনিটি ছিল, আমেরিকান নেটিভস, তাদেরকে তারা লাখে লাখে হত্যা করে এই ইউরোপিয়ানরা গিয়ে সেখানে তাদের কমিউনিটি এক্সপান্ড করেছে, দেশ বানিয়েছে। তো সেইখান থেকে আমেরিকার এই মনস্তাত্ত্বিক যুদ্ধবাজ যে টেন্ডেন্সি আছে, সেইটা তাদেরকে সবামূলেই যুদ্ধ করতে প্রভোগ করে। দ্বিতীয়ত যেটা বললাম, যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তার একটা প্রফিট মার্কেটিয়ারিং করা, কন্টিনিউয়াসলি যুদ্ধ লাগিয়ে রাখা। তৃতীয়ত হচ্ছে মিড টার্ম ইলেকশন, যেটা বললাম মধ্যবর্তী নির্বাচন। চতুর্থত হচ্ছে ট্রাম্প প্রচন্ড অজনপ্রিয় হয়ে গেছে ডোমেস্টিক পলিসিতে, সেইটাকে সে রিগেন করতে চাচ্ছে। পঞ্চমত হচ্ছে আমেরিকান ইকোনমি কন্ট্রাক্টেড যেন না হয়ে যায়। এর বাইরে যেটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে ভেনেজুয়েলার মাদুরোকে যেভাবে মিলিটারি স্টাইল সিনেম্যাটিক ওয়েতে তুলে নিয়ে আসলো, কিডন্যাপ করে নিয়ে আসলো, এবং তার আগে এবং পরে গত জুন মাসে ইরানে অ্যাটাক করা হয়েছে, এখন করা হচ্ছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমেরিকান এম্পায়ারের কাছে মাথা নত করবে না এইরকম স্বাধীন কোন শাসক
তারা টলারেট করবে না, তারা তাদেরকে বাঁচতে দেবে না। তারা বিভিন্ন নামে, সেটা ওয়ার অন টেরর হোক, টেরোরিজম হোক, এরপরে হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ, তারপরে হচ্ছে সন্ত্রাসীদেরকে মদতদাতা কিউবা অথবা ভেনিজুয়েলা, এরকম বিভিন্ন উসিলাতে তাদেরকে তারা নিউট্রালাইজ করে দেবে, তাদেরকে তারা বিনাশ করে দেবে। লিবিয়াতে করেছে, ইরাকে করেছে, সুদানে করেছে, লেবাননে করেছে, সিরিয়াতে করেছে, ভেনেজুয়েলাতে করেছে, উত্তর কোরিয়ার পিছনে কন্টিনিউয়াসলি লেগে আছে। এই প্রত্যেকটা দেশের পিছনে কারণ হচ্ছে তারা নিয়ন্ত্রণ, এবং এই দেশগুলোকে নিউট্রালাইজ করতে না পারলে যেটা হবে, তার যে একচ্ছত্র পৃথিবী শাসন করার যে ক্ষুধা, সেই ক্ষুধা তারা মিট করতে পারবে না। পার্টিকুলারলি ইসরায়েল, যে তার যে এক্সপানশন, সেই নাইল রিভার থেকে জর্ডান রিভার পর্যন্ত পুরো অঞ্চল ধরে যে একটা জায়ানদের একটা দেশ তৈরি করবে, সেই জায়নিস্ট কান্ট্রি তৈরি করবে, এটার জন্য তাদের যে অন্যান্য দেশগুলোর বর্ডারগুলোকে খেয়ে ফেলতে হবে, অন্যান্য মুসলিম বিশ্বকে তার অ্যাবজর্ভ করে ফেলতে হবে। সেই জায়গা থেকে তারা কন্টিনিউয়াসলি এই পলিসি আমেরিকাকে পুশ করছে। সরাসরি আসলে আমেরিকার কোনো ইন্টারেস্ট এখানে নাই, যেটা ইসরায়েলের আছে। ইসরায়েলের যুদ্ধটা আমেরিকান ট্যাক্স পেয়ারদেরকে দিয়ে, আমেরিকান সোলজারকে দিয়ে, আমেরিকান মেশিনারি দিয়ে এই কাজটা তারা করাচ্ছে। এবং এর ফল যেটা হচ্ছে, আমেরিকা ইসরায়েলের কারণে সারা দেশে, সারা দুনিয়াতে প্রচন্ড রকম অজনপ্রিয় হয়ে উঠছে, তার অর্থনীতি জেকে বসেছে। এবং যে যে কারণগুলো ঘটছে, এইটা আসলে খুব বেশি অ্যাচিভ করতে পারবে না। এবং আরেকটা জিনিস যে সেটা অ্যাচিভ করতে চায়, সেটা হচ্ছে জ্বালানি তেল গ্যাসের উপর নিয়ন্ত্রণ। আপনারা জানেন যে ভেনেজুয়েলা এবং ইরান দুটাই কিন্তু পৃথিবীর টপ প্রডিউসিং এনার্জি কান্ট্রি আর কি, টপ এনার্জি প্রডিউসিং কান্ট্রি। তেল হোক, গ্যাস হোক, দুটোতেই তারা টপে আছে আর কি, টপ 2, 3, 4, 5 তেলে গ্যাসে মিলায়। রাশিয়া তাদের আউট অফ কন্ট্রোল। সো এবং স্ট্রেট অফ হরমুজ, যেটা হরমুজ প্রণালী থেকেই মূলত গালফ কান্ট্রির এই বিশাল জ্বালানি ইম্পোর্ট এক্সপোর্টটা হয়ে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে চায়নার যে নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে এই দেশগুলোর উপরে জ্বালানি কেনা বেচার ক্ষেত্রে, দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হিসাবে চায়নাকে তারা কন্টেইন করতে চায়। অতএব জ্বালানির উপরে নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত চায়নার কাছে কে তেল গ্যাস বিক্রি করতে পারবে না পারবে, সেই নিয়ন্ত্রণটা ওয়াশিংটন পুরোপুরি নিতে পারছে না। মানবাধিকার সংরক্ষণের নামে, মানবাধিকার রক্ষা করার নামে, আন্তর্জাতিক নিয়ম নীতি মানার নামে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অথচ এক্স্যাক্টলি ঠিক অন্য জিনিসটা করছে, দাজ্জালের মতো আর কি। মানে যেটা সে বলছে যেটার বিরুদ্ধে, ওইটা আসলে সে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদিতার মধ্য দিয়ে এই কাজগুলো করবার চেষ্টা করছে। এবং যেটা ভয়ঙ্কর প্রেসিডেন্স তৈরি করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুনিয়া যে মোটামুটি একটা রুল বেসড অর্ডারে আসার চেষ্টা করছিল, যেটা অধিকাংশ সময় পশ্চিমারা মানতে চায় নাই, সেখান থেকে বের হয়ে এসে একটা অ্যানার্কির দিকে যাচ্ছে। এবং যেইভাবে দেশগুলোর রিসোর্সকে তারা কন্ট্রোল করা, কন্টেইন করা, কোথায় বিক্রি করা যাবে না যাবে সেগুলো দেখা, ইসরায়েলের নিরাপত্তার প্রশ্ন, এর মধ্যে ইসরায়েলের সাথে যোগ হয়েছে নেতানিয়াহুর ভাগ্য। সে এমন কিছু দুর্নীতির কাজ করেছে যেগুলোতে আসলে সে এবং তার পরিবারের সদস্যদেরকে যাবজ্জীবন জেল খাটা লাগবে। এই জন্য দুইজনই, ট্রাম্প এবং নেতানিয়াহু, দুইজনই কিন্তু ক্রিমিনালি কনভিক্টেড আসামি যার যার দেশে, এবং দুইজনকেই যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হচ্ছে জেলে যাওয়াটা অ্যাভয়েড করবার জন্য। তাহলে এটা খুবই আয়রনি যে দুইটা ক্রিমিনাল কনভিক্ট দুইটা দেশে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র নিজের পরিবারের কে সেভ করবার জন্য, যেন জেলে যাওয়া না লাগে। মানে ব্যক্তির ভাগ্য কিভাবে জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যেগুলো মূলত তৃতীয় বিশ্বে হয়। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই সিমটমগুলো আমরা দেখি আর কি, যেটা হাসিনার সময় আমরা দেখেছি এবং আগের সময়গুলোতে আমরা দেখেছি। দুঃখজনকভাবে সত্য হলো, এখন এই থার্ড ওয়ার্ল্ড ফেনোমেনাগুলো এগুলোর উপরে চেপে বসেছে এই সো কল্ড ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে। ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমার আহ্বান হচ্ছে যে আমাদের দেশের নাগরিকরা এই প্রত্যেকটা দেশে আছে, লেখাপড়া করছে, কাজ করছে। আমাদের লক্ষ লক্ষ শ্রমিক গালফ কান্ট্রিগুলোতে আছে, কন্টিনিউয়াসলি যাওয়া আসার মধ্যে আছে। এখানে আমাদের শ্রমবাজার রক্ষা করা, আমাদের কর্মীরা যারা আছেন তাদেরকে সেফগার্ড করা, তারপর ইরানে যারা আছেন, ইরানে কয়েক হাজার বাংলাদেশি আছেন, তারা কেউ বিপদে পড়ছেন কিনা এবং তাদের কাউকে এয়ারলিফট করা দরকার কিনা, সেফলি ওখান থেকে তুলে নিয়ে আসা দরকার কিনা, সেগুলো সবগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন। যে রেলেভেন্ট স্টেক হোল্ডাররা আছেন তাদের সাথে বসে কন্ট্যাক্ট করা এবং আমাদের কমিউনিটিগুলোর সাথে এনগেজ হওয়া, কোথায় কোথায় কাদেরকে সেফগার্ড করা দরকার, যেন এটার মাধ্যমে কিন্তু আমাদের অর্থনীতিও এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদেরও তেল গ্যাসের সম্ভাব্য
মানে এক্সপোর্টিং কান্ট্রিগুলো কিন্তু এই দেশগুলোই, এখান থেকেই আমরা তেল গ্যাস কিনি মূলত, সেটা সিঙ্গাপুরের মার্কেট থেকে কিনি অথবা অফশোর থেকে কিনি, যেখান থেকে কিনি মূলত এই দেশগুলো থেকে এখানে আসে। সো আমাদের গরম আসতেছে, আমাদের এনার্জি সিকিউরিটির বিষয় আছে, আমাদের শ্রম বাজারের বিষয় আছে, আমাদের রেমিটেন্স বিলিয়ন্স অফ ডলার এসব দেশ থেকে আসে। এই প্রত্যেকটা বিষয় মাথায় রেখে যতটুকু ড্যামেজ মিনিমাইজ করা যায় সেগুলো আমাদের মাথায় রেখে কাজ করা দরকার। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলছি, দয়া করে এই যুদ্ধ খেলা বন্ধ করেন। ইরানও কিন্তু কম দোষ করে নাই। ইরাক বলেন, লেবানন বলেন, তারপরে ইয়েমেন বলেন, সৌদি আরবিয়া বলেন, বাহরাইন বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, এই বিভিন্ন জায়গায় কিন্তু সে সাম্রাজ্যবাদিতা, ক্ষমতার যে লড়াই, সেই লড়াইগুলো করেছে। অতএব এই কেউ একটু বড় অংশে করেছে, কেউ একটু ছোট অংশে করেছে, এখানে শিয়া ডক্ট্রিন, সুন্নি ডক্ট্রিন, এগুলো অনেক কিছু কাজে লাগানো হয়েছে। বাট অ্যাবভ অল আমাদের বটম লাইন হচ্ছে কোনো সভরেন কান্ট্রিতে ইন্টারফেয়ার করা যাবে না, সেটা মুসলিম দেশ হোক, সেটা ভেনেজুয়েলার মতো খ্রিস্টান মেজরিটি দেশ হোক। আমরা চাই আন্তর্জাতিক মহল যে রুল বেসড ওয়ার্ল্ড অর্ডারের কথা ব্যাপারে তারা একমত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সবাইকে সেখানে ফিরে আসতে হবে। ইসরায়েল এবং আমেরিকার এই পাগলামি অবিলম্বে বন্ধ হওয়া দরকার, আপনাদের নিজেদের স্বার্থে, দুনিয়ার স্বার্থে। ধন্যবাদ।